আসসালামু আলাইকুম। আবার আসছি কেটিএম আরসি 125 মোটরসাইকেলটাকে নিয়ে। এটা নিয়ে কিন্তু গত কয়েকদিন আগে মোটরটকের এখান থেকে ঠিক এই মোটরসাইকেলটা নিয়ে কিন্তু আমি আর অমিত ভাই একটা আলোচনা করছিলাম 3 জানুয়ারি। হ্যাঁ 3 জানুয়ারি। আচ্ছা, এবারে হচ্ছে জানুয়ারি লাস্ট উইকে প্রায়। এখন হচ্ছে মোটরসাইকেলটিকে কাস্টমারের কাছে বিদায় দেওয়ার পালা। তো বিদায় দেওয়ার প্রাককালে এই যে এটার কাজকর্ম করছে, এই কাজকর্মের ব্যাপারে মোটরটকের কি এক্সপিরিয়েন্স হয়েছে বা নতুন কোনো কিছু আছে কিনা এটাই শুনবো হচ্ছে অমিত ভাইয়ের কাছ থেকে। অমিত ভাই, আপনি খুশি তো? জি জি, আমি খুশি। যে পোজ নিয়ে দাঁড়াইছেন, আপনি তো বিবাহিত পুরুষ, বিবাহিতরা তো এইভাবে পোজ নিয়ে দাঁড়ানো নিষেধ। কই লেখা আছে? কারণ অন্য মেয়েরা যদি আপনাকে নিয়ম কই তাকায়, লেখা এটা বলেন আমারে। এটা সামাজিক নিয়ম, না, এটা আমি জানি না। তাৎক্ষণিকভাবে বানাই দিতে আমার মধ্যে আমি দাঁড়াইছি শেষ। এটা হইলো না। এটা যদি এটা হোন্ডা হইতো তাহলে দাঁড়াইতে আমি মাইনে নিতাম। এটা কেটিএম মানে ইউরোপীয়, উনি পছন্দ করে এশিয়ার ব্র্যান্ড, এখন ইউরোপীয় ব্র্যান্ডের পাশে এইভাবে এলান দিয়ে দাঁড়াবে, এটা আসলে মানে মানায় না আর কি। আচ্ছা, এটা ছি অমিত ভাই, এটা ঠিক না আর কি। তো বলেন, আউটপুটটা আমাদের এক্সপেকটেশন অনুযায়ী আরো ভালো হয়েছে। হ্যাঁ, আউটপুট যেরকম আশা করছিলাম অনুযায়ী আরো ভালো হয়েছে। যেরকম আশা করছি তার চেয়ে অনেক ভালো হয়েছে। ভালো হয়েছে। আচ্ছা, কেমনে কি করলেন? আমরা শুধু সিলিন্ডার সিস্টেমটা রিপ্লেস করছি। সিলিন্ডার ব্লক নাকি পিস্টন? সিলিন্ডার ব্লক পুরোটাই। হ্যাঁ। আচ্ছা, আর অয়েল পাম্পটা চেঞ্জ করছি। অয়েল পাম্প। হ্যাঁ। আচ্ছা, এরপরে আপনার হেডে 4টা ভ্যালভ চেঞ্জ করছি আর ভ্যালভ অয়েল সিলগুলো চেঞ্জ করছি। ভালভ এবং ভালভ অয়েল সিল। হ্যাঁ, আর টাইমিং চেইন অ্যাডজাস্টার এবং টাইমিং চেইনের দুটো গাইড, হ্যাঁ, এই 3টা জিনিস চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এখন ওনার তাহলে মালামালে কয় টাকা গেল? না, মালামাল উনি কালেক্ট করে দিবেন। উনি আমরা সেটা মানে বলতে পারি না। কয় টাকা গেছে জানি না। জানেন না? বলে নাই বা জিজ্ঞাসা করেন নাই? না। জানতেও মন চায় না মিয়া। না, আসলে এক্সেপশনাল মডেল তো, এই জন্যই তো জিজ্ঞাসা। না না, আমার ওইটা নিয়ে আর করা নাই। আমি মানে আউটপুট দেখবো, আউটপুট দেখবেন। মিয়া হইলো না আপনার, কমার্শিয়ালের লোক আলাদা আছে। রুচি নাই, কোনো রুচি নাই। কি মিয়া ইঞ্জিনিয়ার হইছেন, মায়ের সাথে এটা কিউরিওসিটি নিয়ে জিগায়? না না না, আমার ওটা নাই, কারণ আমার হচ্ছে গিয়ে আউটপুট দেখতে হবে। আউটপুটটা ওইটা তো হ্যাঁ, আউটপুট না, ওইটা কোনো আউটপুটের মধ্যে পড়ে না। আউটপুট ইনপুট, ওইটা ইনপুট। হইলো না। টাকা দিছে, মাল পাইছে। আচ্ছা, এখন এই গাড়ির যে কমপ্লেন নিয়ে আসছিল, এই কমপ্লেন কতটুকু মিনিমাইজ হয়েছে? 70%। 70% মিনিমাইজ হয়েছে। এখানে কি বেশিরভাগ মানে রিপ্লেসের ঘটনা ঘটছে নাকি রিপেয়ারের না, ঘটনা ঘটছে? রিপেয়ারমেন্টেও যাই নাই, রিপ্লেসমেন্টে যতটুকু গেছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আউটপুট পাওয়া গেছে। আচ্ছা, এখন মানে ইউজারের কমপ্লেন ছিল আপনার আইডল থেকে যখন উনি টান দিতেন, হ্যাঁ অ্যাক্সেলারেট করতেন, হ্যাঁ তখন পাওয়ার ল্যাগ করতো। ওই আচ্ছা। জিনিসটা অনেকটা কমে গেছে। অনেকটা কমে গেছে। আদার যে কেটিএম গুলো চালাইছি, হ্যাঁ। 2-3টা চালানোর মতন চান্স হয়েছিল, সেম মানে এখনকার যে পরিস্থিতি ওগুলোর সাথে সেম। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস বলি, এখন এই ভিডিওটা যারা দেখতেছেন তাদের প্রতি বলবো, এইটাকে নিয়ে প্রথম যে ভিডিওটা বানানো হয়েছে সেটা অবশ্যই দেখে নেবেন, তাইলে পূর্ণাঙ্গভাবে বুঝতে পারবেন। আর ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম পিন কমেন্টে। আর এইটার যে আপনারা যে কাজকর্মগুলো করলেন, এখন মোটরটকের মজুরি কত আসছে? আমাদের টোটাল মজুরি আসছে 13,000 প্লাস, 13,400-500 টাকার মতন। আচ্ছা, আর কতদিন কাজ করছেন? ইঞ্জিনের কাজের মজুরি হচ্ছে গিয়ে 5,000 টাকা। মানে ইঞ্জিন আলাদা, বডি আলাদা? হ্যাঁ, বডির কিছু কাজ হয়েছে, ওয়্যারিং এর কিছু কাজ হয়েছে এবং আচ্ছা, কুলিং ফ্যানের রিপেয়ারমেন্টের কাজ হয়েছে। আচ্ছা, মানে ওইটা হলো 13,500। হ্যাঁ, আর টুকিটাকি কিছু জিনিস লাগছে, যেমন ইঞ্জিন অয়েল লাগছে। আচ্ছা, আর ওইটি তো কুলার লাগছে। এখন আপনার মোটরটকের মজুরি হইছে, বডির কাজে হইছে 13,500 না, তাহলে ইঞ্জিন আর বডি মিলায়। ও, ইঞ্জিন আর বডি মিলে, আমি তো কই কিরে, ইঞ্জিন আর বডি মিলে হইছে 13,500 টাকা। আচ্ছা, বুঝছি। আচ্ছা, এখন এই বাইকের মানে রেগুলার কোনো সার্ভিস চার্ট কি আপনারা তৈরি করছেন? না, আমরা ওইভাবে এখনো জেনারেট করিনি। কারণ কি? কারণ কি? এটা আসে কম আমাদের এখানে, কম আসে। আচ্ছা, এটা একটা রিজন বুঝতে পারছি। তো যাই হোক, এখন কেটিএম ডিউক 125 হোক আর কেটিএম আরসি 125 হোক, ব্র্যান্ড নিয়ে কিন্তু কোনো কথা নেই, ব্র্যান্ড কিন্তু একের, কিন্তু সমস্যাটা না হচ্ছে ব্র্যান্ড দুয়ে, ব্র্যান্ড হোন্ডা 1 নাম্বার। হোন্ডা 1 নাম্বার। এশিয়া চেয়ে ইউরোপ অনেক উন্নত। এশিয়া হোন্ডা 1 নাম্বার। এশিয়া হোন্ডা 1 নাম্বার, কিন্তু এটা তো ইউরোপের। তো কি হইছে? তো কি হইছে মানে? হোন্ডার ধারে কাছেও নাই। হোন্ডার ধারে কাছে নাই? আপনি খোঁজ নিয়ে দেখেন। ধারে কাছে থাকবো কেমনে? ইউরোপ তো এশিয়ার থেকে বহুত দূরে। না না, এবং ইউরোপের স্ট্যান্ডার্ড আরো বেশি। আপনি ওয়ার্ল্ড ওয়াইড হিসাব করে দেখেন, হোন্ডার ধারে কাছে কোনো মোটরসাইকেল ব্র্যান্ড কেটিএম এর কাছে আমি আপনার হোন্ডা। আর না, আপনি বললে হবে নাকি? অবশ্যই হবে। হবে না, কারণ এশিয়ার থেকে ইউরোপ বহুত দূরে। আপনি ফুয়েলের ইমার্জেন্সি বলেন কোনটা? এমটি না বললা তাহলে কি আপনি ওটা কথা ইমার্জেন্সি? দিছেন না, ইডিয়া তো ইমার্জেন্সি। এমটি। ইদে হলো আপনি ইমার্জেন্সি। দর্শকদের জিজ্ঞেস করেন। আর ইদে হলো
হলো ইমার্জেন্সি। এশিয়া থেকে শুনেন, আপনার হোন্ডার এশিয়া থেকে ইউরোপ অনেক দূরে, শুনেন বুঝছেন? হোন্ডার ওইটা অনেক ব্যবসা উন্নত। ইউরোপ আমেরিকায় মেইনলি। হ্যাঁ। এশিয়ার হোন্ডাও আছে, এশিয়ার হোন্ডার ওরা আর ইউরোপের ব্র্যান্ড এশিয়ার মানুষ কেনার সামর্থ্যই নাই, এর লেগে ওইটা বড় লোক তাহলে এটা কই থেকে আসলো? কোনটা এটা? এটা তো এমনি ঘোরাগাড়ি হিসেবে ঘুরতে ঘুরতে তাহলে আসতে পারে, ঘোরাগাড়ি সামর্থ্য অবশ্যই আছে, ঘোরাগাড়ি আইছে সামর্থ্য আছে। না, এর লেগে তো ইউরোপের বাইক শুনেন, এশিয়াতে কম ঢুকে। বাংলাদেশের মতো দেশে যদি মার্সিডিজ, বিএমডব্লিউ, জাগুয়ার চলতে পারে, এগুলো কোনো ব্যাপারই না, ব্যাপারই না। তুরি তুরি এই যে ঢুকবো তো সিসি লিমিট তো বাড়ছে, আসুক, ঢুকে সমস্যা যাইবো। কিন্তু আপনার হোন্ডা তো একদম তলে পড়ে যাইবো না। নিশ্চিত হোন্ডা থাকেন আপনি। শুনেন, বাংলাদেশ মতো একটা দেশে হোন্ডা তলে পড়ুক উপরে ঢুকে, এতে ওদের কোনো মাথা ব্যথা নেই, আপনার হোন্ডার তো ইয়ামাহাই খায়া দেয়, ওদের কোনো মাথা ব্যথাই নেই, হোন্ডার তো ইয়ামাহাই গুণই না, ওদের ব্যবসা যে জায়গা মতো হইতেছে, জায়গা মতো। এর লেগে কি এটা কি জায়গা না? বাংলাদেশের মার্কেটটা কি মার্কেট না? মার্কেট না, ফাউল মার্কেট, ফাউল মার্কেট না? ছি ছি ছি, পারে না দেখে এখন ফাউল মার্কেট বানাই দিছে। শুনেন ব্যবসা যেখানে হওয়ার সেখানে তো হইতেছে, হইতাছে না? এটা যদি হয় হইলো, না হইলে নাই, না হইলে নাই, মানে এটা নিয়ে আপনার কোনো অনুশোচনা কোনো কিছুই নাই। ছি 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 রে ভাই, এইভাবে ধরাটা খাইলেন আপনি। আচ্ছা, এখন এই গাড়ির মানে পরবর্তীতে আপনারা কি কোনো দিছেন, মানে কোনো নিয়ম দিছেন মেনে চলার জন্য? হ্যাঁ, আমরা স্বাভাবিক যে ব্রেকিং নিয়মটা দেই ওইটাই দেওয়া হয়েছে। ওইটা দেওয়া হয়েছে। প্রথম 800 থেকে 1000 কিলো 4-5 আরপিএম মেনটেন করবে। আচ্ছা, এরপরে উনি চাইলে স্পিড লিমিট ক্রস করতে পারে। আচ্ছা, বুঝছি। এখন এই গাড়ি তো আসছে বরিশাল থেকে, যাবে কিভাবে? মানে লঞ্চে লঞ্চে বরিশাল যাইবো? না, যিনি ইউজার ভাই উনি আসলে ওখানে অনেক ব্যস্ত থাকেন ব্যবসার কাজে। আচ্ছা, তো উনি বলেন ভাই আমার পক্ষে আইসা নেওয়া সম্ভব না, আপনি একটু বরিশালের লঞ্চে উঠেই দিন, কেমিনে করে পাঠাই দিন। আচ্ছা, যাই হোক, তো এইটার কাজকর্ম আরো গভীরে আমি আসলে দেখতে চাইছিলাম, কিন্তু তারাও আসলে সময় পায় নাই, আর কাজটা আসলে এত লেংদি হয়ে গেছে। আর কাজটা 1 সপ্তাহ প্লাস হয়েছে, 1 সপ্তাহ প্লাস, এত লেংদি হয়ে গেছে। তো জিনিসটা স্পেয়ার পার্টসের সংরক্ষণ মানে সংগ্রহ করতে একটু সময় লাগছে, মানে এটা এত বিক্ষিপ্ত কাজকর্ম হয়েছে, তো এই কারণে আসলে মানে তবে ধারাবাহিকতা। একটা জিনিস কি, মানে যেসব স্পেয়ার পার্টস রিকুইজিশন আমরা শর্ট লিস্টে দিয়েছিলাম, হ্যাঁ, ওগুলা প্রত্যেকটাই বাংলাদেশে পাওয়া যায়। আচ্ছা, শর্ট লিস্টে যা দিছে। হ্যাঁ, শর্ট লিস্টে দিয়েছেন। তো উনি যেহেতু ভারত গেছিলেন, উনি ওখান থেকে কালেক্ট করছেন, কিন্তু ভারত যাওয়ার আগে উনি মানে বাংলাদেশে এক জায়গা থেকে সোর্সিং করে আমাদের কাছে এনে দিয়েছিলেন। হ্যাঁ, আমরা অলমোস্ট রেডি ছিলাম, প্যাকেট কাটবো, হ্যাঁ, কাটার আগে উনি আবার ফেরত নিয়ে নিয়েছেন। বুঝতে পারছি। যাই হোক, ওনার অ্যাবিলিটি ছিল, উনি ভারত থেকে পার্টস আনছে। এমনিতে কেটিএম ডিউক এবং কেটিএম আরসি 125 এর পার্টস বাংলাদেশে আগের চাইতে অনেক বেশি পরিমাণে কিন্তু পাওয়া যায়, আগের চাইতে। আর একটা অনেক সময় পার্টস বাজাজের সাথে মিলে, হ্যাঁ, অনেক মানে বাজাজ ম্যানুফ্যাকচারড। বাজাজ ম্যানুফ্যাকচারড, আচ্ছা, বুঝছি। এখন আগে এক সময় যখন এই মোটরসাইকেলগুলা ইউরোপের জিনিসগুলো যখন আসতো, মানে সরাসরি ইউরোপ ম্যানুফ্যাকচার যেগুলো আসতো, ওগুলা কিন্তু হচ্ছে মানে আমাদের দেশে পার্টস তখন পাওয়া যাইতোই না। কিন্তু যখন বাংলাদেশে এগুলো অফিসিয়াল ভাবে আসতে শুরু করছে বা আনঅফিসিয়াল ভাবে ভইরা গেছে শোরুমগুলোতে, তখন আস্তে আস্তে কিন্তু পার্টসের সংগ্রহ বা পার্টসের ব্যাপার স্টক কিন্তু বাইরে গেছে বাংলাদেশে। তো এটা ভালো একটা দিক। তারপরেও ভাই, দিন শেষে 125 সিসির বাইক, যতই কেটিএম হোক, 125 সিসির ইঞ্জিন, তার উপরে হচ্ছে যারা বাংলাদেশে মোটরসাইকেলগুলো ক্রয় করে, আমার দেখা অধিকাংশই হচ্ছে বাইক সম্পর্কে মানে অনেকটা অজ্ঞ। এবং আমি দেখছি অনেক বাইকার, নিউ জেনারেশন বাইকাররা এই সমস্ত জটিল মোটরসাইকেল কিনে। এইটা ইউরোপের জন্য বা ওই সংশ্লিষ্ট দেশের জন্য, ইউরোপ যাওয়া লাগবে না, ইন্ডিয়াতেই সুইটেবল, মানে এগুলা ওই সমস্ত জায়গার জন্য আসলে বাইক, এই কি বলে, ইউজেবল না, ইউজেবল না, ইউজার ফ্রেন্ডলি, মানে এই কি স্পোর্টস বাইক জানি ভাই, নেগেটিভ স্পোর্ট, না নেগেট না, অ্যাডভেঞ্চার স্পোর্ট, না আরে ভুলে গেলাম কা কথাটা, প্রিমিয়াম স্পোর্ট, মানে বিগিনার বাইক আর কি, এন্ট্রি লেভেলের বাইক, এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক। হ্যাঁ, তো ওদের দেশের জন্য এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক ঠিক আছে, কিন্তু আসলে আমাদের দেশের জন্য এটারে এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক বলা যাচ্ছে না, নাকি ভাই? আমাদের পরিবেশটা অনুকূল না, এটা পরিবেশটা অনুকূল না পার্টসের ক্ষেত্রেও। তারপরে বাইক যারা ইউজ করে তাদের কথা বিবেচনায় আনলেও এই কথাটা প্রযোজ্য। বাতাস, ফুয়েল কোয়ালিটি, কোনো কিছুই আসলে, বিশেষত ভাই ভোগাই বেশি হচ্ছে এই বাইকগুলো যারা কিনছে, ম্যাক্সিমাম হচ্ছে আনারি বাইকার। হ্যাঁ, আপনার একদম মানে তারা জীবনের প্রথম বাইক কিনছে এটা, তো সে এত জটিল জিনিসপত্র তো মানে বেসিক বুঝে উঠতে সময় লাগবে। হ্যাঁ, একটু হতে সময় লাগবে। তো একটু ম্যাচিউর যারা হয়েছে বাইকের ব্যাপারে, তারাই আসলে এই সমস্ত বাইক কিনলে একটু শান্তি পাবে আর কি। তো যাই হোক, আজকে কথাবার্তা ছিল এতটুকুই। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিলাম ইউরোপের জন্ডিস কেটিএম এর পাশ থেকে। আসসালামু আলাইকুম।